স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আসছে 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 কেন্দ্রীয় বাহিনী আসছে ম্যাডাম, কেন্দ্রীয় বাহিনী আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবগতির জন্য জানিয়ে রাখি, 250 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামীকাল বা পরশুর মধ্যে চলে আসবে বলে চূড়ান্ত জানা যাচ্ছে, এবং তারপর আরও তার ডাবল, তার দ্বিগুণ বাহিনী কিছুদিনের মধ্যে চলে আসবে। 480 থেকে 500 কোম্পানি বাহিনী গোটা বাংলায় ভোট করাবে। এসআইআর হচ্ছে, এসআইআর এ ভুয়ো নাম বাদ পড়ছে, কেন্দ্রীয় বাহিনী আসছে, নজরদারি চলবে। এর বিপক্ষে কি রয়েছে? এর বিপক্ষে রয়েছে গুন্ডামি। কেন্দ্রীয় বাহিনীর বিপক্ষে কি রয়েছে? গুন্ডা। এসআইআর এর বিপক্ষে কি রয়েছে? বোমা। কেন্দ্রীয় বাহিনী এসআইআর পর্যবেক্ষণের বিরুদ্ধে কি রয়েছে? জঙ্গি। যত ভোট কাছে আসছে তত রাজ্যে বাড়ছে গুন্ডামির দাপট। কোথাও খুল্লা গুলি করে মেরে ফেলা হচ্ছে প্রমোটারকে, বা সাধারণ মানুষ থেকে বিরোধী পক্ষের রাজনৈতিক নেতা নেত্রীদের হুমকি থেকে মারধর, কিছু বাদ যাচ্ছে না। হুমকি মেল আসছে, হুমকি ফোন আসছে, এয়ারপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট অফিস, অথবা খুল্লা গুলি চলা থেকে শুরু করে রাজ্যে জঙ্গি ধরা পড়া, অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া। বিজেপি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জঙ্গি, গুন্ডা, গুলি, বোমা দিয়ে এ রাজ্যে ভোট করাতে, যাতে ভোটে আবারও ক্ষমতায় আসতে পারেন তারা ভুয়ো ভোটে, গুন্ডা বাহিনীর পিঠের ওপর ভর করে। কিন্তু এদের বিরুদ্ধে রয়েছে কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ, এদের বিরুদ্ধে রয়েছে আইটিবিপি, বিএসএফ, এদের বিরুদ্ধে রয়েছে এসআইআর এবং সর্বোপরি নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী না গুন্ডা, কোন পক্ষে যাবে বাংলার মানুষ, এবং ভোটের ফল কোন দিকে যাবে সেই নিয়ে বিশেষ প্রতিবেদন। তারপর হাই ভোল্টেজ ডিবেটে প্রশ্ন করব, কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডা দমন করা যাবে ভোটের আগে? দেখুন। নরেন্দ্র মোদীর মুখে বারে বারে শোনা গিয়েছে নতুন ভারত। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে না বললেও পশ্চিমবঙ্গকে নতুন পশ্চিমবঙ্গ বানিয়েছেন তিনি। নতুন এই বাংলায় যদি দিনে দুপুরে খুনের সংখ্যা বাড়ে, বোমাগুলির শব্দ বেশি শোনা যায়, তখনই বুঝে নিতে হবে নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। বাংলার নির্বাচনে হিংসা যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর সাম্প্রতিক সময়ে বাংলায় দিকে দিকে বোমা উদ্ধার, একের পর এক শুট আউট, দাদাগিরি। আইন শৃঙ্খলার পরিস্থিতি বলে দিচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। কিন্তু এবারের পরিস্থিতিটা সামান্য আলাদা। ভোট ঘোষণার আগেই বাংলার মাটিতে পা রাখছে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চের মধ্যে 240 কোম্পানি বাহিনীর রুট মার্চে কাঁপবে বাংলার মাটি। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স जो আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে, অ্যান্ড দে উইল গো অ্যারাউন্ড দ্য এরিয়া। ওরা ঘুরবে, ওরা দেখবে, ওরা বসে থাকবে না। শুধু মাটি নয়, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে কাঁপছে রাজ্যের শাসক দলের বুকও। পঞ্চায়েত, বিধানসভা হোক কিংবা লোকসভা নির্বাচন, হিংসা এই বাংলায় নির্বাচনের উল্টো পিঠ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই গুন্ডাস্ত্র আর ধোপে টিকবে না, খোঁচা বিরোধীদের। কেন্দ্রীয় বাহিনীকে আমরা এত বছর ধরে দেখে আসছি, সেন্সিটিভ বুথগুলোকে ডেফিনেটলি তাদেরকে পাঠানো হয় খুঁজে খুঁজে, যখন ভোট গ্রহণের সময় সেই জায়গায় অনেক সময় পাওয়া যায় না সেখানে, এবং তাদেরকে প্রত্যেকবার দেখা যায় তাদেরকে বুথ থেকে অনেক দূরে তাকে রাখা হয়েছে, এবং অনায়াসেই এই রাজ্য সরকারের অধীনে এই ভোট হতে থাকে। জিপিএস হয়েছে, সেখান থেকে যদি নোডাল অফিসাররা পুরো কেন্দ্রীয় বাহিনীকে যদি ওই প্রত্যেকটা বুথের মধ্যে যাদের থাকার কথা তারা যদি বুথের মধ্যে থাকে, তো মানুষ অনেক নির্বিঘ্নে ভোট দিতে পারে। ইলেকশন কমিশনকে দেখতে হবে যে কেন্দ্র বাহিনী যেন রাজ্য সরকারের প্রশাসনের নির্দেশে পরিচালিত না হয়। একে দুর্নীতি, অনুন্নয়নের পাঁকে ডুবে রাজ্য। সেই পরিস্থিতিতে নির্বাচন এই বাংলায় তৃণমূলের কাছে গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ভুতুড়ে ও অনুপ্রবেশকারীদের নামবাদ। এই মতো অবস্থায়
মমতার শেষ ভরসা তার গুন্ডা বাহিনী। 26-এ বাংলায় গুন্ডা বাহিনীকে ঠেকাতে প্রস্তুত কেন্দ্রীয় বাহিনী। গুন্ডা বাহিনীর পেশিশক্তিকে হারিয়ে জনতাকে জেতাতে পারবে কেন্দ্রীয় বাহিনী? রিপাবলিক বাংলা। এর আগে বাংলায় ভোট হয়েছে, 56টা লাশ পড়েছিল একটা ভোটের পর। 56টা লাশ, 56টা পরিবার, সেই পরিবারের প্রিয়জন লাশ হয়ে ফিরেছিল এই কলকাতার অভিজিৎ সরকার পর্যন্ত। প্রত্যেকটা ঘটনা আমাদের মনে রয়েছে। পশ্চিমবঙ্গে ভোট মানে রক্তের হোলি খেলা, বোমার বারুদের খেলা মেলা চলবে। সেই প্রশ্ন নিয়ে বাংলার মানুষ যখন চিন্তিত, তখনই ঘোষণা হচ্ছে বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। কিশলয়ের অগ্নিবাণের প্রথম ব্রেকিং নিউজ। বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার আগেই বাহিনী রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামীকাল বা পরশুর মধ্যে রাজ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মার্চের মাঝে আসবে আরো 240 কোম্পানি বাহিনী, অর্থাৎ মার্চের মধ্যে 480 থেকে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গোটা রাজ্য সেই কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকবে। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছুর দিকে নজর থাকবে বাংলার মানুষের, কারণ ভোটের আগে এবং ভোটের পর গুন্ডা বাহিনীর দাপাদাপি দেখেছে বাংলার মানুষ, এবং দেখেছে বাংলার মানুষ কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ ওঠে। স্পষ্টতই দেখা গিয়েছিল গতবার এবং তার আগের বার যখন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয় ভোটে, তখন কেন্দ্রীয় বাহিনী যেহেতু বাইরে থেকে আসে, তাদের পথ দেখানোর জন্য, রুট দেখানোর জন্য রাজ্য পুলিশের যে অফিসারদের ব্যবহার করা হয়, সেই অফিসাররা অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখে, সঠিক পথ দেখায় না। তাই 56টা প্রাণ জলাঞ্জলি দিতে হয়। এই বাংলার মাটি রক্তাক্ত হয়, রক্তের হোলি খেলা হয় ভোটের নামে। এবারও ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ শুরু করে দিয়েছে গুন্ডা বাহিনী। বিজেপি অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে বাংলায়, কখনো গুলি, কখনো বোমা, কখনো জঙ্গি। কেন্দ্রীয় বাহিনী এসে আটকাতে পারবে? ভোট হবে শান্তিতে? কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের ডিবেটের প্রথম অংশে যাব। কেন্দ্রীয় বাহিনীতে জব্দ হবে বিজেপির কথায় মমতার গুন্ডা বাহিনী? প্রশ্নের উত্তর নেব। আজকে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। কিশলয়ের অগ্নিবাণে সন্ধ্যে 6টা 1 নম্বর ডিবেট শো কিশলয়ের অগ্নিবাণে আমার সঙ্গে রয়েছেন শিশির বাজোরিয়া, বিজেপি নেতা। আমার সঙ্গে রয়েছেন অব্র সেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। অরিন্দম আচার্য রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। কর্নেল কুণাল ভট্টাচার্য রয়েছেন, প্রাক্তন সেনাকর্তা। মৌমিতা চক্রবর্তী রয়েছেন, গবেষক। প্রত্যেকের কাছে যাব। প্রথম শুরুতে ফার্স্ট রাউন্ডে ওপেনিং রিমার্ক নেব 30 সেকেন্ডস করে। কর্নেল কুণাল ভট্টাচার্যকে দিয়ে শুরু করব। কর্নেল, আপনার কাছে আমার প্রশ্ন, 30 সেকেন্ডের উত্তর নেব। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মার্চের মধ্যে আসার কথা, প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত এ রাজ্যে ভোট করানোর জন্য? আপনার কি মনে হয় আপনার এক্সপিরিয়েন্স থেকে? ওপেনিং রিমার্ক 30 সেকেন্ডস, বলুন কর্নেল স্যার। আমাদের একটা কোম্পানিতে স্ট্রেংথ হয় অ্যাবাউট 120 পিপল। তো তার মধ্যে ধরো 20 জন লোক অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, যেখানে তারা থাকে, খাবার দাবার বানায় ইত্যাদি। 100 জন লোক পার কোম্পানি। সুতরাং 500 কোম্পানি মানে 50,000। সো 50,000 লোক আমাদের অ্যাভেলেবল আছে। আর আমাদের 300 যদি হয় তাহলে পার অ্যাসেম্বলিতে আমাদের মানে 1.5 কোম্পানি 150 লোক পাওয়া যাবে। এখন একটা অ্যাসেম্বলিতে সিট বুথ আছে 300 বুথ, সুতরাং অ্যাভারেজ। তো সুতরাং পার বুথেতে আমরা একটা করেও লোক দিতে পারবো না। সুতরাং এই জিনিসটাই একখানা পুরো দেখে মনে হচ্ছে যে বিশাল নাম্বার অফ পিপল। সুতরাং একদিনে ভোট করা সম্ভব হবে না। সুতরাং 2 বা 3 দিনে হলে
আমরা সেই স্যার ভোটটা করতে ওপেনিং এ আপনি বলছেন পর্যাপ্ত বাহিনী আপনার মনে হচ্ছে না, আপনার মনে হচ্ছে আরো বাহিনী প্রয়োজন পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি আইন শৃঙ্খলা একদিনে ভোট করানোর জন্যে। মুশকিল হবে। মুশকিল হবে। শিশির বাজোরিয়া ওপেনিং রিমার্ক স্যার 30 সেকেন্ডস আপনার কাছে। প্রথমে ওপেনিং রিমার্ক নেব, তারপর আবার ফিরবো আপনার কাছে। কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়, বিজেপি বলছে তৃণমূল গুন্ডা বাহিনী নামিয়ে প্র্যাকটিস ম্যাচ শুরু করে দিয়েছে। আগামীকাল 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, আপনারা আশাবাদী কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট এবার শান্তিপূর্ণ এবং স্বচ্ছ হবে? 30 সেকেন্ড। দেখুন, সব থেকে আগে বলি, এই যে 240 করে 2 দফায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, এটা তো আমি বলবো না, এটা তো ये तो केवल ट्रेलर है, अभी फिल्म तो बाकी है। এটা তো আগে থেকে প্রস্তুতির জন্য পাঠানো হয়েছে। আমি আশা করি যখন নির্ঘণ্ট ঘোষণা হবে, ইলেকশন ঘোষণা হবে, দেখবেন আরও এটা বাড়বে। আমি আশা করি এটা বাড়বে। আরেকটা কথা এই প্রসঙ্গে বলে দিই, এই যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই রাজ্যে ভোট করা অসম্ভব। কেন? আমাদের যে পুলিশ ফোর্স পুরোপুরি পলিটিসাইজ হয়ে গেছে। আমি আপনার একটু আমাকে যদি 10 সেকেন্ড দেন, একেবারে সবথেকে 2 দিন পুরনো ঘটনা, পরশু দিন আমাদের অ্যাসেম্বলিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর আমি যখন সিও অফিসে গেলাম, আপনারা দেখিয়েছেন, বিস্তৃতভাবে দেখিয়েছেন যেইভাবে বিএলওরা এটা কি করে করতে পারে, আমাদের দিকে জুতো ছুঁড়েছে। পুলিশ দাঁড়িয়েছিল, বিশাল পুলিশ বাহিনী ছিল, 2 জন, আমার যত মনে পড়ছে 2 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। ঠিক পরের দিন কি হলো, 5 জন বিজেপি কার্যকর্তাকে অ্যারেস্ট করে নিল পুলিশ। এটা হচ্ছে পলিটিসাইজেশন। জুতো ছুড়লো। আপনি বলছেন স্যার বিরোধী দলনেতাকে যদি জুতো ছুঁড়ে মারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তাই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। না, আর অ্যারেস্ট কে হচ্ছে? বিজেপি কার্যকর্তা অ্যারেস্ট হচ্ছে। মণিশঙ্কর বাবু, আমি আসি আবার স্যার আপনার কাছে। মণিশঙ্কর বাবু, ওপেনিং রিমার্ক 30 সেকেন্ড। কেন্দ্রীয় বাহিনী আসছে, বিজেপি বলছে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব নয় এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করলে তৃণমূলের খেলা শেষ। 30 সেকেন্ড। দেখুন, গণতান্ত্রিক উপায়ে একটা সরকার থাকবে কি পরিবর্তন হবে, দুটোকেই স্বাগত জানাবে সাধারণ মানুষ। ব্যক্তিগতভাবে আমি তো জানাবই, কিন্তু আমার কথা হচ্ছে এর আগে যখন ভোট হচ্ছিল তখনও পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এর আগে যখন ভোট হয়েছিল তখন এক দফা যখন এই সরকার বলেছিল তখন সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের মানে মিম তৈরি হলো এবং ক্রিটিসিজম হলো, বললো 8 দফা 10 দফা। সেই জন্যে তখন যে মানে কারণটা দেখানো হয়েছিল কেন এক দফায় নয়, আজকে কেন সেই এক দফা নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমার ফার্স্ট কোশ্চেন। হতে পারে এক দফায় সেটা হোক, কিন্তু আমার কথা হচ্ছে যতই কেন্দ্রীয় বাহিনী আসুক, যে কোম্পানি বললো আরও বেশি করে নিয়ে আসুক, ভোটের পরে যাতে না বলা হয় যেই জিতুক যে শুধুমাত্র রিগিংয়ের জন্য হয়েছে। পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দিক, দরকার হলে ভারতবর্ষের সমস্ত রকম যত কেন্দ্রীয় বাহিনী আছে সমস্ত নিয়ে এসে ভোট দিক। ভোটটা যেন ঠিকভাবে হয়, ঠিকভাবে মানুষ ভোট দিতে পারে, এইটা আমরা চাইবো ইলেকশন কমিশনারের কাছে। বেশ, অপারেশন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বলছেন গুন্ডা বাহিনী নামিয়েছেন এবং ভোটের আগে প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে, কোথাও গুলি, কোথাও বোমা, কোথাও ঠাঁই ওপেনলি গুলি করে চলে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এ বাংলায় শান্তিপূর্ণ ভোট হবে, আপনারা আশাবাদী, নাকি এর আগে যা অভিযোগ করেছিলেন বসিয়ে রাখা হয়েছিল? 30 সেকেন্ড। কিশলয়, এটা ভুলে গেলে চলবে না যে আমাদের সীমান্তের ওপারের একটা জঙ্গি সংগঠন এবিটির সন্ত্রাসবাদী জসিমউদ্দিন রহমানি জেল থেকে ছাড়া পেয়ে প্রথমে ভিডিও বার্তা দিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আমাদের রাজ্যে এমন একটা দল শাসন করছে যাদেরকে ডিরেক্ট বার্তা দেয় হচ্ছে সন্ত্রাসবাদীরা, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। বার্তা দিয়ে জসিমউদ্দিন রহমানি কি বলেছিলেন পশ্চিমবঙ্গকে এই ভারতবর্ষ থেকে আলাদা করতে পারবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবতে পারছেন? তারপরে 2 দিন আগেকার কথা, ওমর ফারুক একজন জঙ্গি, সে ধরা পড়ার পরে আমরা কি জানতে পারছি, ভাই এ তো তৃণমূলের খেপ খাটে, মানে কে জঙ্গি কে তৃণমূল মিলেমিশে একাকার, আপনি বুঝতে পারবেন না। একটা দুষ্কৃতী জঙ্গি অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদের দল তৃণমূল কংগ্রেস। তাই অবশ্যম্ভাবী সে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হতে পারে না এবং যত সংখ্যক সম্ভব তত সংখ্যক কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে প্রয়োজন। অরিন্দম আচার্য, 30 সেকেন্ড স্যার। আপনার প্রচুর অভিজ্ঞতা, প্রচুর ভোট দেখেছেন। রাজ্য পুলিশ এর আগে অভিযোগ উঠেছিল রাজনীতির চাপে পড়ে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছিল, পথ দেখায়নি। এইবার আরো সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসছে, এইবার গুন্ডা বাহিনী দমন করে শান্তিপূর্ণ ভোটের দিকে আশাবাদী। আগামীকাল 240 কোম্পানি আসছে স্যার। 30 সেকেন্ড।
মিস্টার বাজোরিয়া, আপনি বোধহয় শুনবেন যে আপনি যে কথাটা বললেন তার প্রতি উত্তর আমি আপনাকে জানাচ্ছি যে এই যে কেন্দ্রীয় বাহিনী আপনি 480 এবং তারপরে বাড়তেও পারেন। আপনি বোধহয় রিকালেক্ট ইউর মেমোরি যে 2022 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট সিকিউরিটি কমিশন গঠন করেছিলেন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। 2023-এ যে আজকে কেন্দ্রীয় বাহিনী এসেছিল সেখানে 56 জন মানুষের মৃত্যু হয়েছিল। এই কেন্দ্রীয় বাহিনী যেটা আসছে তারা কি অতিথি হিসাবে আসছে না টু প্রিভেন্ট এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট? আজকে দেখতে পাচ্ছি জিপিএস সিস্টেম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, নতুন করেছে। কিন্তু তারা যদি আজকে পারচেস হয়ে যায়, আমরা ইলেকশন করিয়েছি কি করে কেন্দ্রীয় বাহিনীকে আজকে ইউটিলাইজ করতে হয় আমরা জানি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহু জায়গায় যে কেন্দ্রীয় বাহিনীর কিছু করার ক্ষমতা থাকে না। অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য স্টেট পুলিশ তারা মুভমেন্ট করে। এবার যদি ইলেকশন কমিশন নতুনত্ব কিছু করে, সুপ্রিম কোর্টে গাইডলাইন যদি করে, তাহলে কিন্তু আজকে একটা নতুনত্ব হতে পারে। কিন্তু সিস্টেম যদি আজকে গরমিল হয়ে থাকে, কাশ্মীরের থেকে বেশি আজকে এর আগে এসেছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মৃত্যুর বন্যা এবং রক্তের বিভীষিকা। এটা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত পরিবেশকে আমূলভাবে পরিবর্তন না করা যায়। বেশ, মৌমিতার কাছে যাওয়ার আগে শিশির বাবু আপনাকে প্রশ্ন তুললেন, আপনার প্রতি প্রশ্ন ছুড়ে দিলেন অরিন্দম বাবু। একদম ছোট্ট করে কোনো উত্তর, তারপর আবার আসবো আপনার কাছে আপনার বৃহৎ উত্তরের জন্য। ছোট্ট করে কোনো উত্তর। খুব ছোট্ট করে বলে দিই, এই যে 56 জনের মৃত্যু হয়েছিল, খুবই খারাপ ঘটনা। এটা কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স ছিল, যখন কেন্দ্রীয় বাহিনী চলে গিয়েছিল। আর ইনি যে বলছেন কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ চালায়, এটা ঠিক বলছেন। এটা থেকে বেরোতে হবে, কিন্তু এখানে একটু আইনের জটিলতা আছে। বাট আমি আশা করি এইবার এইসব সমস্যা হবে না। আর আবার বলে দিচ্ছি দর্শকদের জন্য, ওই যে মৃত্যু হয়েছিল ওটা কেন্দ্রীয় বাহিনী তখন ছিল না, এটা পোস্টপোল ভায়োলেন্সে হয়েছিল। না শীতলকুচিতে কি আমি আপনাকে বলছি, এটা আপনি ঠিক বলছেন না, অনুগ্রহ করে বলছি আপনাকে। শীতলকুচিতে হয়েছিল 2021। আমি ডিবেট ওপেন আপ করার আগে ডিবেট ওপেন আপ করব, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলতে পারবেন, বিতর্ক করতে পারবেন। মৌমিতা, ওপেনিং রিমার্ক 30 সেকেন্ড। কেন্দ্রীয় বাহিনী আসছে, গুন্ডা বাহিনীর দাপটও বাড়ছে, এই দুটো ডাইরেক্টলি প্রপোর্শনাল মনে হচ্ছে। শান্তিপূর্ণ ভোট সম্ভব? উত্তর 30 সেকেন্ড। হ্যাঁ, একটা কথা ছিল যেটা বাজপেয়ীজি বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेंगी बिगड़ेंगी, मगर ये देश रहना है और देश के लोकतंत्र अमर रहना चाहिए। আর এই লোকতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্যই এসআইআর করা হচ্ছে, যাতে একটা সুষ্ঠুভাবে ভোট হয়। কিশলয়, আমি বলতে চাইবো, এর আগে আরও 12টা রাজ্যে এসআইআর করা হয়েছে, সেখানে কোথাও আমরা দেখিনি এরকম কেন্দ্রীয় বাহিনী এনে একটা মানে সেই দুর্বৃত্ত পরিবেষ্টিত একটা পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে এসআইআর করতে হচ্ছে। এবং আজকে এই যে 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোথাও কিন্তু এই রেজিস্ট্যান্স আসেনি যেটা আমাদের রাজ্যে হচ্ছে। এবং তৃণমূলের যারা নেতামন্ত্রী রয়েছেন বা সমর্থনকারী রয়েছেন তারাও জানেন যে এই রেজিস্ট্যান্সটা একেবারেই বোগাস এবং এটা ধোপে টিকবে না, মানে মাননীয়ার এই যে বাধা দেওয়ার প্রবৃত্তিটা ধোপে টিকবে না। এবার বিষয়টা হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ করছেন ফ্রম দ্য ইন্টারেস্ট অফ গেটিং ভোটস ফ্রম আ পার্টিকুলার মাইনরিটি কমিউনিটি। ঠিক সেই জন্যই যেটা হচ্ছে, ইনফ্যাক্ট কালকেই হাওড়ার পিলখানাতে, শালকিয়ার পিলখানাতে কি হলো যে একজন সেও যাকে মারা হলো সেও মাইনরিটি কমিউনিটি, মারলো কারা? তারাও মাইনরিটি কমিউনিটি। কথাটা হচ্ছে এই সন্ত্রাসবাদিতাটা হচ্ছেটা কেন? এই যে ইনফিল্ট্রেটার্সকে বাধা দেওয়ার তো কোনো রকম কোনো চেষ্টাই হচ্ছে না, সবাই খালি কেন্দ্রীয় বাহিনী বর্ডার সিকিউরিটি কি করছে তার পেছনেই পড়ে আছে। কিন্তু এটা কেউ দেখছে না বা এটা রাজ্য সরকার বুঝতে চাইছে না। তারা যদি জমিটা না দেয় তখন তো ফেন্সিং তৈরি হবে না। এই কথা তো বলে আমরা রোজ সেই এক কথা বলছি যে জমি দিচ্ছে না, ফেন্সিং হচ্ছে না, আর লোকজন তত তৃণমূলের সমর্থকরা না কেন্দ্র করছে রাজ্য করছে। আমার বক্তব্য হচ্ছে এই দোষারো ব্লেম গেমটা এখন স্টপ করে একটা সুষ্ঠুভাবে যাতে একটা ইলেকশন করা যায়, তার জন্যই সকলকে চেষ্টা করতে হবে। দুটো ব্রেকিং নিউজ পরপর আসছে, ডিবেট ওপেন আপ করছি। ব্রেকিং নিউজ নিয়ে প্রত্যেকের কাছে ডিবেট ওপেন আপ করে যাব। দুটো পরপর ব্রেকিং নিউজ। প্রথম ব্রেকিং নিউজ আসছে, শনিবারের মধ্যে রাজ্যে 240 কোম্পানি বাহিনী, তার মধ্যে সবচেয়ে বেশি মোতায়েন হচ্ছে পূর্ব মেদিনীপুরে মোতায়েন হবে সবচেয়ে বেশি বাহিনী। পূর্ব মেদিনীপুরে থাকবে 14 কোম্পানি বাহিনী। ইস্ট মেদিনীপুর সবচেয়ে বেশি বাহিনী যাচ্ছে সেখানে, বিশেষ করে সেন্সিটিভ এরিয়াগুলোতে, সেন্সিটিভ জায়গাগুলোতে, সংবেদনশীল জায়গাগুলোতে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইলেকশন কমিশনের তরফ থেকে নজর রাখা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নজর রাখা হচ্ছে। সবচেয়ে বেশি বাহিনী আসছে পূর্ব মেদিনীপুরে। তারই সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ আসছে, পরে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।
সুতি থানা এলাকায় বাহিনীর টহল, যে বাহিনী হিংসার সময় মুর্শিদাবাদে যে বাহিনী মোতায়েন করা হয়েছিল তারা টহল শুরু করেছে, রুট মার্চ শুরু করেছে। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ শুরু হয়েছে এবং সেই রুট মার্চ একদিকে চলছে, আর অন্যদিকে প্রশ্ন থাকছে এই রুট মার্চের পরবর্তীকালে এই দস্যুবৃত্তি কমবে কিনা বঙ্গে। ডিবেট ওপেন আপ করবো, ফিরবো ডিবেটে। মণিশঙ্কর বাবু এবং অব্রকে দিয়ে আমি শুরু করছি। মণিশঙ্কর বাবু, রুট মার্চ শুরু হয়ে গিয়েছে, 240 কোম্পানি বাহিনী আসছে। আপনি ওপেনিং রিমার্কে বললেন যে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসবে, সেই গণতান্ত্রিকভাবে আসা সরকারকে আপনি স্বাগত জানাবেন। আগেরবার 56 জনের মৃত্যু, তারপর পঞ্চায়েত ভোটের সময় ব্যালট বক্স খেয়ে নেওয়া, এই সমস্তগুলো তো গণতান্ত্রিক পদ্ধতি ছিল না স্যার। বিভিন্ন অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার দেখেছি আমি, সরকার ফরমতে দেখেছি আমরা, বিভিন্নভাবে মৃত্যু থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, ব্যালট বক্সে আগুন জ্বালিয়ে দেওয়া, সবকিছু দেখা গিয়েছে। আপনি বলছেন এইবার আলাদা কিছু হবে? শিশির বাবু আপনার কাছে আসবো এরপর, উত্তর দিন মণিশঙ্কর বাবু। আমার কথা হচ্ছে, অব্র যে কথাটা বলল যে যখনই ওকে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কথা বলতে বললে উনি বাংলাদেশে কি রহমানিয়া এইসব এক্সাম্পল দিয়ে দিল। আমার কথা হচ্ছে যে আমরা যখন এই বাংলাদেশে যে পট পরিবর্তনটা হলো সেটার নাকি পুরো কৃতিত্বটা হচ্ছে নরেন্দ্র মোদীর, এই নিয়ে প্রচার চললো। আমি ধরে নিলাম যে ভারতবর্ষের অনেক ভূমিকা আছে জঙ্গিদের দমন করে এরকম একটা সরকার নিয়ে আসা হলো। তাহলে আমার কথা হচ্ছে যে বাংলাদেশের লোকের সঙ্গে যদি মমতা ব্যানার্জির যোগাযোগও থাকে, আমরা কি অতটা ফালতু বা আমাদের কি এতটা নিষ্ক্রিয় যে আমাদের কেন্দ্রীয় বাহিনী নেই, তাকে দিয়ে আমরা ঠিক মতো ভোট করতে পারবো? আমরা জঙ্গিদের মানে শেল্টার নেব? আমরা যথেষ্ট শক্তিশালী বলবে, আমি বলে নিই। আমার কথা হচ্ছে যে 56 জন যেই জায়গায় মারুক না কেন, কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত পরিমাণে আসুক, মানুষ ভোট দেবে, ভোটের পরে আবার বিজেপি এক কথা বলবে যে এখন থেকে যে বলতে শুরু করেছে যে কেন্দ্রীয় বাহিনীগুলোকে সমস্ত স্টেট গভর্নমেন্টের লোকগুলো মিসগাইড করেছে, তারপরে ভোট দিয়ে দিয়েছে। প্রথমত দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন, কিন্তু তৃণমূলী ছাপ মনিরা বুঝতে পারেননি। আমি বলেছি একজন বাংলাদেশি জঙ্গি বাংলাদেশে জেল থেকে ছাড়া পেয়ে নিজের মা, বউ, বাচ্চা কাউকে মনে না করে প্রথম মনে করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি এমন নিবিড় যোগাযোগ যে এরকম মনে করে, নিজের ফ্যামিলির কাউকে মনে না করে? আমি প্রশ্নটা এই জায়গাটায় করেছি। এবং একজন জঙ্গি নেতারও মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকারের থেকে এমন একটা কিছু কাজ করছে যেটা তাদের এজেন্ডা কিন্তু ফুলফিল হচ্ছে। তাহলে কি এমন এজেন্ডা তৃণমূল সরকারের থেকে ফুলফিল করছে, আমি এই নিয়ে প্রশ্ন। আরে একটা লোক যদি কারো প্রশংসা করে তাতে কি হয়ে গেল? এবার গায়ে গেল, এবার শুনুন, তাতে এবার এসে গেল তুমি প্রমাণ করো যে তার সঙ্গে কি যোগাযোগ আছে। শুনুন না, মমতা ব্যানার্জি প্রশংসা তো আমেরিকানও করে, ইউকে তো করে, ওমর ফারুকের মা বিদেশে সঙ্গে বলেন বিদেশে আমার ছেলে দুজনেই তৃণমূল করে। 100 জন যে না ওমর ফারুক জঙ্গি তৃণমূল করে কেন? আমি বলছি ইউকে তে যে পেপার পাবলিকেশন হয় সেখানে 100 জনের মধ্যে মমতা ব্যানার্জির নাম আছে, গায়ে লাগছে কেন? ইউনেস্কোতে মমতা ব্যানার্জি প্রশংসা করে, গায়ে লাগছে কেন? পাগলামি করছেন কেন? দাঁড়ান না, মমতা ব্যানার্জি প্রশংসা করে, তোমার প্রশংসা করবে কেন? এখনো তো ভোটে হারেননি, হারবেন পরে। তোমরা তো কোনো জিতোনি, 2018 তে তৃণমূল হারেনি, তোমরা কি জিতেছো কোনোদিন? তাহলে তো আমরা তো এগিয়ে থাকবো একটু, তোমার থেকে আমরা একটু আপারে আছি। আমরা প্রতিবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই অসভ্যতা তুমি করছো, তুমি জঙ্গি দিয়ে শুরু করলে মার্কা দল তো জঙ্গি নিয়ে শুরু করবো। আমি আরো বলছি শুনুন, ওনার খুব গায়ে লেগেছে, উনি তিরিং বিরিং করে লাফাচ্ছেন যেন ওনার কাটা গায়ে নুনের ছেটা আমি দিয়েছি, খুব ভালো কথা। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে কয়েকটা তথ্য দিই, এবার একটু চুপ করে শুনুন। 2018-তে জেএমবি জঙ্গি ধরা পড়ে পশ্চিমবঙ্গ থেকে, 2019-এ আবার জেএমবি জঙ্গি ধরা পড়ে, 2020-তে আইএস জঙ্গি ধরা পড়ে, 2021-এ জেএমবি আবার ধরা পড়ে জঙ্গিরা, 2023-এ আইএস জঙ্গি ধরা পড়ে, 2024-এ আল কায়দা মডেলের জঙ্গি ধরা পড়ে, 2025-এ জেএমবি আর এলইটির জঙ্গি ধরা পড়ে। আমি বলছি প্রত্যেক বছর একদম নিয়ম করে জঙ্গি ধরা পড়ে গেছে এই রাজ্য থেকে। কিন্তু মজার ব্যাপার কোনটা বলুন তো, একটা ওই যে ধরা খাওয়া না পশ্চিমবঙ্গ পুলিশের হাতে হয়নি, সব অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় সংস্থা এসে এই জঙ্গিদেরকে ধরে নিয়ে গেছে। আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন কি এমন পরিস্থিতি পশ্চিমবঙ্গে ক্রিয়েট করেছেন যে জঙ্গিদের মনে হয় এটা আমাদের একটা সেফ হেভেন? এইটা আমার প্রশ্ন। আর জঙ্গিগুলো এলো কোথা থেকে? আমি বলছি সে একই কাটাতার নিয়ে কথা বলবে, সেটা বলা আগে 10,000 খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে এই রাজ্য সরকার, তৃণমূল সরকার। খারিজি মাদ্রাসা নিয়ে এনআইএ বলেছে এগুলো জঙ্গি তৈরির কারখানা। সেখানে খারিজি মাদ্রাসায় তৃণমূল সরকার খালি অনুমোদন দিয়ে থামেনি, তারা স্কলারশিপ দিয়েছে, ট্যাব দিয়েছে, সাইকেল দিয়েছে। মানে এই রাজ্যে স্কলারশিপ দিয়ে জঙ্গি তৈরি হওয়ার একটা পরিবেশ তৃণমূল সরকার তৈরি করে দিয়েছে। কর্নেল স্যার হাত তুলছেন, কর্নেল স্যার বলুন। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে বর্ডার হচ্ছে 2200 কিলোমিটার।
তার মধ্যে নর্থ বেঙ্গলের সব জায়গায় ফেন্সিং লাগানো হয়েছে, দক্ষিণবঙ্গের 600 কিলোমিটার জায়গায় কোনো ফেন্সিং নেই। সুতরাং এই 600 কিলোমিটারে আমরা তৃণমূল বলে বা সরকার বলে যে এটা বিএসএফের রেসপন্সিবিলিটি, কী করে জঙ্গি ঢুকছে। এখন আমরা যদি 50 মিটার বা 100 মিটার করেও লাগাই তাহলেও আমাদের 60,000 লোক দরকার শুধু ওই 600 কিলোমিটার বাদ দিতে। বিএসএফ এর অত সংখ্যাই নেই সারা ভারতের সমস্ত বিএসএফ যদি এসে হাতে হাত ধরে দাঁড়ালেও হবে না। স্যার একটা আমি উত্তর দেবেন, একটা আমি না, স্যার, একটা কথা আমি উত্তর topic-এ দেবেন। ফিরি। এই প্রতিদিন একটা কথা আপনারা বলবেন, বিজেপি দ্বারা কি করবেন? না না কর্নেল হিসেবে আপনাকে পরিচয় দিয়ে আপনি বিজেপি দ্বারা আমি একটা কথা তৃণমূলের বাপের জমি কি জমিটা? পয়সা নিয়ে নিয়েছেন জমির জন্য, জমিটা দেননি কেন? জমিটা দেননি কেন? জমিটা দেননি কেন? তৃণমূলের বাপের জমি। একটা দেশের সুরক্ষা নিয়ে কোনো চিন্তা নেই। সেখানে কে জমি দিল না দিল না, জমিটা দরকার। আমি একটা বক্তব্য শোনাবো না। এই একদিকে কেন্দ্রীয় বাহিনী আসছে, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বলছেন, কি বলছেন তিনি, ভয় স্পষ্ট হচ্ছে। একদিকে এসআইআর, একদিকে কেন্দ্রীয় বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে শিশিরদার কাছে যাব, তারপর প্রত্যেকের কাছে। দেখুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के, जो पहले रूल्स ही नहीं था, लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स, ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। শিশির বাবু, কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে? সব নাম ছুপা ছুপা করে বাদ চলে যাচ্ছে, এবার কি ভয় লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুপা ছুপাকে নাম? তাই জন্য কি গুন্ডা বাহিনীর দাপাদাপি বাড়ছে বঙ্গে? চূড়ান্ত ভয়। আর আপনি যেই ছবি দেখালেন পর্দায়, এই 2 সেকেন্ড আগে যে ছবি দেখালেন, ওটা বলি একটা জৈন সমাজের ওখানে মাননীয় বক্তৃতা দিচ্ছিলেন। পাশে কে বসেছিলেন? নগরপাল। একটা কমিউনিটি প্রোগ্রামে মমতা ব্যানার্জি নগরপালকে ইউনিফর্মে কেন নিয়ে গিয়েছিলেন? এটা কেউ বলতে পারবে? পুরোপুরি জৈন কমিউনিটির প্রোগ্রাম ছিল, তাই জন্য লক্ষ্য করেছেন হিন্দিতে বলছিলেন। আর একটা কথা বলে দি, कोई छुपा छुपा के बात नहीं हो रहा है, जो हो रहा है वो सूर्य के सामने हो रहा है, কেউ লুকিয়ে করছে না। আর এই যে এসআইআর এর কথা, এসআইআর পথে পথে কে বাধা দিয়েছে? মমতা ব্যানার্জির নির্দেশে ডিএমরা ইআরও আর বিএলও কে ইনফ্লুয়েন্স করেছে। কি বলেছে? এই আমাদের নামের বানান তো অনেক আছে। একটা উদাহরণ দিই, ব্যানার্জির বানান 5-6টা, তোমরা ওটা ভুল করে ওটা সাইডে করে দাও, ওটা ডিসক্রিপেন্সিতে রেখে দাও, যাতে যখন লোকদের ডাকা হবে 1 কোটি মানুষকে ডাকা হবে। এটা ইলেকশন কমিশন করেনি মাননীয়া, আপনি খুব জানেন। আপনার নির্দেশে আপনার কর্মচারীরা করেছে, যাতে ইলেকশন কমিশনকে আপনি দোষ দেবেন আর সঙ্গে সঙ্গে বলবেন বিজেপি করিয়েছিল। কিন্তু মানুষ অত বোকা না মাননীয়া, সবাই জানে। আর আপনি যে নজিরবিহীনভাবে চলে গেলেন একটা প্রাইভেট সংস্থার অফিসে যখন রেড চলছিল, এটা কোনো মুখ্যমন্ত্রী করে? ঠিক। শিশিরদা, আমার কাছে পরপর দুটো ব্রেকিং নিউজ আসছে। দুটো ব্রেকিং নিউজ নিয়ে আমি ডিবেটে ফিরছি। আমার কাছে ব্রেকিং নিউজ আসছে যে এর আগে যেভাবে বাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল, সেই ষড়যন্ত্র এইবার আর কাজ করবে না, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদিকে নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে আলাদা, তার সঙ্গে বাহিনীকে সরাসরি পাঠানো হবে কাজের জায়গায়। স্পর্শকাতর জায়গায় বাহিনী মোতায়েন বেশি করে করা হবে। নোডাল অফিসার ঠিক করা হয়েছে রাজ্য পুলিশ
বাহিনীকে বসিয়ে রাখবে এমন অভিযোগ যাতে না তোলা যায়, তাই জন্য নোডাল অফিসার দিয়ে সেই কাজ করা হবে। তার সঙ্গে এর পরের ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ আসছে, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে থাকবে জিপিএস। অরিন্দম স্যার একটু আগে বলছিলেন জিপিএস ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে রাখা হবে। কেন্দ্রীয় বাহিনীর গতিবিধিতে নজর কমিশনের, বাহিনীর জওয়ানদের কাছে থাকবে বডি ক্যাম। জিপিএস কেন রাখা হচ্ছে? কোথাও ঝামেলা হচ্ছে, নিয়ারেস্ট কেন্দ্রীয় বাহিনীর প্ল্যাটুন কোথায় রয়েছে, গাড়ি কোথায় রয়েছে দেখে মেশিনের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে তাকে পাঠানো যাবে। কোনো রাজ্য পুলিশ, লোকাল পুলিশের ওপর এই মুহূর্তে কোনো পুলিশের ওপর ভরসা করা হবে না। मनोज अग्रवाल की বলেছেন এই নিয়ে শুনবো। তো নিয়ে যায় না কোথায়, সেন্ট্রাল ফোর্স এটা আগে যেখানে প্রয়োজন বোধ হবে ডিএমএ, এসপি আর ল অর্ডার মেশিনারি ওখানে নিয়ে যাবে। এখন এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ইলেকশন জন্য তো এরিয়া ডমিনেশন ইজ পার্ট অফ দ্যাট থিং, স্পেলড আউট পলিসি অফ ইসিআই। এরিয়া ডমিনেশন মতলব আছে ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে, রুট মার্চ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে, সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। এটা যেটা আছে এদের ভালোই কোথায় কি ঘুরছে না ঘুরছে রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। একদিকে যখন কেন্দ্রীয় বাহিনী আসছে, একদিকে যখন কেন্দ্রীয় বাহিনী এনে গুন্ডা দস্যুদের দমন করার কথা বলা হচ্ছে, তখন শাসক দল কি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, বক্তব্যগুলো শুনুন। টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। এটা দেখতে হবে অতীতে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ছিল কিনা। যদি অতীতে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হয়ে থাকে তার জন্য আমি স্থানীয় বিধায়ক দায়ী হতে পারি, কিন্তু যতক্ষণ না তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকছেন তখন আমি যেটুকু জানি এর আগে কখন কোনো ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন সেই যুবক, তা সুতরাং তখন সে নিরপরাধ ছিল, এটা হতে পারে। তবে কি ঘটনা ঘটেছে এটা আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, তারপর ডিবেটের দ্বিতীয় অংশে যাচ্ছি আপনাদের স্ক্রিনে। ডিবেটের দ্বিতীয় অংশ, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, ভোটে জিততে খুনি ধর্ষকরা কি তৃণমূলের কাছে ভালো ছেলে হয়ে উঠেছে হঠাৎ ভোটের আগে? মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে শাহজাহানকে ভালো ছেলে বলেছিলেন, শওকত মোল্লাকে আদর করে বলেছিলেন বোমা বাঁধিস তুই। অরূপ রায় কদিন আগে বললেন এই জঙ্গি ধরা পড়ার পরে শুনেছিলাম তারা ভালো ছেলে। উত্তর নেব, 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাব। শুরু করব মমিতাকে দিয়ে, 30 সেকেন্ড মমিতা। এবার বলি, এই যে আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব অত্যন্ত কি বলবো কি কাজ করেছেন এটা আমি বলতে পারবো না, তবে উনি যে হিন্দু ধর্মকে গন্ধাধারণ বলে যে আখ্যায়িত করলেন, এতেই ওনার পার্টিকুলার কোনো একটা সম্প্রদায়ের প্রতি প্রেম ভালোবাসা আমরা সবাই দেখতে পেয়েছি। এবং তোমাকে ছোট একটা ঘটনা বলবো, এই যে প্রথম অনুপ্রবেশ যখন কলকাতায় হয় 1984-এ কিশলয়, তখন পোর্টে পোস্টেড ছিলেন ডিসি বিনোদ মেহতা। উনি তখন খবর পেলেন যে মুসলিম অনুপ্রবেশকারীরা ঢুকেছে এবং কলকাতা পোর্ট এরিয়াতে উনি সেই মুসলিম অনুপ্রবেশকারীদের ধরতে গেলেন। সেই মুসলিম অনুপ্রবেশকারীরা তখন সেই ডিসি বিনোদ মেহরাকে ধরে তাকে মেরে ফেলে তার শরীরটাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে তার চোখ দুটোকে খুবলে নিয়েছিল। এবং এই পুরোটাই ঘটেছিল কলিমুদ্দিন শামসের নেতৃত্বে। এবং সেই কলিমুদ্দিন শামসি পরবর্তীকালে খাদ্যমন্ত্রী হলেন এবং রেশন কার্ড ধরে ধরে বানিয়ে দিতেন, ঠিক আছে। এবং আরেকটা ঘটনা বলি, আজকে এই যে জঙ্গি মানসিকতার এতটা বারবারন্ত হয়েছে, এটার একটা ছোট ইতিহাস আছে। আমি গল্পের ছলেই ছোট করেই বলছি যেহেতু সময় কম। যখন আমাদের ভারতবর্ষে পার্টি স্বাধীনতা হলো, তখন যে মুসলিম লীগ ডিজলভ হয়ে গেল, যেটা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হলো, এবং সেটা প্রতিষ্ঠা করলেন কায়েদে মিল্লাত মোহাম্মদ ইসমাইল সাহেব। তো তখন যেটা হলো, মুসলিমদের রাইটটাকে যাতে অক্ষুণ্ণ থাকে সেইটা করার জন্য এই দলটা প্রতিষ্ঠা করা হলো। এবং সেইখান থেকে যে একটা অদ্ভুত জঙ্গি মানসিকতার সেই যে ধারাবাহিকতা কিন্তু এখনো চলে আসছে। এবং শুধু তাই নয়, আরেকটা ছোট ঘটনা আমি 5 সেকেন্ডে তোমায় বলছি, সেটা হচ্ছে যখন কলকাতা কিলিং যে গ্রেট ক্যালকাটা
কিলিং আমরা যেটা বলি, যেটা 46-এ শুরু হয় 47-এর সেপ্টেম্বরে শেষ হয়েছিল, তখন মুসলিমদের ওপর প্রতিযুদ্ধের প্রতিবাদে মহাত্মা গান্ধী বললেন আমি আজীবন অনশন করব। কিন্তু সেই অনশন ঠিক শুরু করার আগের মুহূর্তে শচীন্দ্র মিত্র, যিনি ছিলেন মহাত্মা গান্ধীর একদম খুব একজন বড় অনুচর, তিনি কি করলেন, তখন খবর পেলেন বড়বাজারে কোথায় প্রতিরোধ হচ্ছে। তিনি তখন স্ট্যান্ড রোডে তার অফিস থেকে তার কিছু অনুগামী নিয়ে চিতপুরের দিকে চিৎকার করতে করতে হিন্দু মুসলিম এক হো বলতে বলতে স্লোগান দিয়ে যাচ্ছিলেন। তাকে নাখোদা মসজিদের সামনে ব্রুটালি ছুরি দিয়ে তাকে হত্যা করা হলো, স্ট্যাপ করে। এইবার যতবারই সত্যের বিরুদ্ধে মানুষ গলা তুলেছে ঠিক এই জিনিসটাই হয়েছে, এবং আমাদের ভোটেও ঠিক এটাই হয়। তুমি 2022 বলো, 2056টা লাশ পড়ে। হ্যাঁ, আমাদের 23 সালে পঞ্চায়েত ভোটের আগে একজন মহিলাকে কিভাবে নির্মমভাবে তৃণমূলের কর্মীরা কাউন্টিং ডেতে তাকে হত্যা করেছিল। আমার প্রশ্ন হচ্ছে, বলছিলেন যেমনটা মৌমিতা, যে এর আগেও ভোটে বারবার হিংসা হয়েছে, এইবার ভোটে জিপিএস লাগানো হচ্ছে, নোডাল অফিসার ব্যবহার হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী যাতে অপব্যবহার না হয়, বসিয়ে রাখা না হয়। এরপর আমি কর্নেল স্যারের কাছে আসবো এবং তারপর আবার পলিটিক্যাল ব্যক্তিত্বদের কাছে যাব। স্যার, আপনার মনে হয় লাভ হবে কেন্দ্রীয় বাহিনী ভার্সেস বিজেপির কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী আপার হ্যান্ড পাবে? বলুন স্যার। আমি সিপিএম বুঝি না, কংগ্রেস বুঝি না, টিএমসি বুঝি না, বিজেপি বুঝি না। আমি বুঝি রক্তহীন এবং হিংসা বর্জিত একটা ইলেকশন হবে, যেখানে মানুষ একটা উৎসবের বাতাবরণের মধ্য দিয়ে আজকে নিজের প্রার্থীকে ভোট দেবে। আমি কিশোর তোমাকে আজকে বলতে চাচ্ছি, ইলেকশন কমিশন যেখানে আছে, গত কয়েকদিন আগে একজন বিএলও, তিনি আজকে বাবার থেকে মেয়ের বয়স বেশি বলে তাকে কোয়ারি করাতে তাকে মাথা ফাটিয়ে দিল ইন প্রেজেন্স অফ দ্য ইলেকশন কমিশন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন, আমি সে কথা বলতে চাই না, কিন্তু দেখতে হবে আজকে যে ভদ্রলোক কিছুদিন আগে বলেছিলেন যে এটা বিহার নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে। আপনাকে আমি জানাচ্ছি, আপনি শুনে রাখুন, বিহারে 12 কোটি, তার মধ্যে 66 লক্ষ বাদ পড়েছে এসআইয়ের থেকে। তামিলনাড়ুর লোক সংখ্যা হচ্ছে 7 কোটি 70 লক্ষ, 70 লক্ষ বাদ। গুজরাটের 7 কোটি 40 লক্ষ, তার মধ্যে 68 লক্ষ বাদ। আমি শেষ করছি, আরও অনেকের মধ্যে থেকে একটা বলছি, সেটা হচ্ছে গোয়াতে মাত্র 15 লক্ষ, তার মধ্যে 1 লক্ষ বাদ। এবার আপনি বলুন উত্তরপ্রদেশ 25 কোটি, তার মধ্যে 2 কোটি 94 লক্ষ বাদ। বলুন, আজকে সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হয়েছিল। আজকে ভারতবর্ষের মধ্যে 36টা কেস, স্টেটের মধ্যে আজকে 12টা কেসে ইলেকশন হচ্ছে। কোন স্টেটের মুখ্যমন্ত্রীকে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার হতে হয়েছিল এবং বলেছিল কি যে গণতন্ত্র প্রতিষ্ঠা। তারপরে আপনি আমাকে সিরিজ হিসাবে দেখুন যে চতুর্দিকে যেভাবে আজকে তিলজলা দেখুন, হাওড়া দেখুন, বিভিন্ন জায়গায় দেখুন, সব ছেড়ে দিচ্ছি, শুধু ভাঙড়টাকে আজকে ইলেকশনটা সুন্দরভাবে করাতো, তাহলেই বুঝে যাবো যে হ্যাঁ ইলেকশন কমিশন ভালোভাবে ভোট করে। শুধু ভাঙড়টাকে করান, আপনার পশ্চিমবঙ্গ করাতে হবে না। ভাঙড় ইজ বার্নিং, আজকে সিচুয়েশন ইজ মাউন্টিং হাই। ওখানে তৃণমূল ভার্সেস তৃণমূল, আরএসপি ভার্সেস, ওখানে বিজেপি নেই। ভাঙড়ে আজকে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে। অতএব আপনারা কি ইলেকশন করাবেন? আগেরবার আমাদের রিপোর্টার, আমাদের প্রতিনিধি অনুপমের সামনে বোমা পড়ছে, পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে বলছে স্যার আপনি দেখতে পাচ্ছেন না বোমা পড়ছে? পুলিশ বলেছে না দেখতে পাচ্ছি না। বারবার দেখিয়েছিলাম সেই প্রতিবেদন, ঠিক করে ভোট করিয়ে দেখাক। বলুন কর্নেল স্যার। না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এখানে তোমরা সাফিসিয়েন্ট সেন্ট্রাল বাহিনী আনার কথা বলছো। তুমি পূর্ব মেদিনীপুরের কথা বললে, পূর্ব মেদিনীপুরে 2খানা পার্লামেন্ট ইলেকশন, 14খানা কোম্পানি, আর একটা কোম্পানিতে 100 জন লোক, সুতরাং টোটাল 1400 লোক এখানে থাকতে পারে। আর 14টা অ্যাসেম্বলিতে 300খানা যদি বুথ হয় অ্যাভারেজে, তাহলে 4200 বুথ আছে। তার মানে পার বুথ 0.33%, মানে 3টে বুথে একটা করে সেন্ট্রাল বাহিনী। তাতে কি করবে? এবং মানে এটা তো আমি হাস্যাস্পদ, মানে একটা না। শিশির বাবু বলছেন ওনারা আশাবাদী আরো বাহিনী আসবে। আমি যাবো শিশির বাবুর কাছে। 3 গুণ লোক আসবে, 3 গুণ লাগবে। সুতরাং মানে একজন করে বুথ পার বুথে যদি সেন্ট্রাল বাহিনী রাখতে হয়, তাহলে এর 3 গুণ লাগবে। এটা মানে একদম সিম্পল ম্যাথামেটিক্স, এতে কোনো ঝামেলা নেই। সুতরাং আমরা কত সেন্ট্রাল বাহিনী আনতে পারি? ঠিক, আমি আজকের ব্রহ্মাস্ত্র নেব, কত সেন্ট্রাল বাহিনী আনতে পারি প্রশ্ন করছেন কর্নেল স্যার। আজকের ব্রহ্মাস্ত্র ডিবেটের তৃতীয় অংশ, কনক্লুডিং অংশ আপনাদের স্ক্রিনে। প্রত্যেকের কাছে আসি ব্রহ্মাস্ত্র নিয়ে। নির্ভয় জনতা নির্ভীক জনাদেশে যদি ভোট দিতে পারেন, তাহলে কি এবার প্রাক্তন হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিজেপি দাবি করছে এমনটাই। সেই দাবি এবং তার প্রত্যুত্তর নেব। শিশির বাবু 30 সেকেন্ড। প্রথম আপনার বক্তব্য, কনক্লুডিং বক্তব্য। এবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণ ভোট হলে
বিজেপি ক্ষমতায় আসছে, প্রাক্তন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি মনে করছেন আপনারা? বলুন স্যার। খুব সংক্ষেপে বলে দিই, কেন্দ্র বাহিনী আসবেই, আরো সংখ্যা আসবে। আমরা দেখেছি এখানে পিকে 1000 কোম্পানি এসেছে, 1 নম্বর। দ্বিতীয় কথা, কেন্দ্র বাহিনী নো কেন্দ্র বাহিনী, এসআইআর নো এসআইআর। মমতা ব্যানার্জি মাননীয়ার এই টাইটেল মাননীয়ার থাকবে না। যেই দিন মতগণনা হবে সেই দিন উনি আর এই আমরা কেউ ওনাকে আর মাননীয়া বলবো না, নিশ্চয়ই ওনাকে রেসপেক্ট করে মমতা দিদি বলবো। আর দুটো কথা আপনাকে চট করে বলে দিই, এই জিপিএস কেন থাকছে গাড়িতে? যাতে আবার ওই পর্যটন না হয়, হাজারদুয়ারি দেখানো না হয়। আর বিহার যে কথা, বিহারের মতো কথা শুনে মুচকি মুচকি হাসছেন শিশির দা। উনি শেষ করেনি, উনি শেষ করেনি। আমাদের রাজ্যে 42 বছরের দাদু, 22 বছরের নাতি, এটা আমাদের রাজ্যেই হয়। আমি দুটো তিনটে জিনিস শিখলাম শিশিরবাবু, 2-3টে জিনিস আপনার কাছে শিখলাম। প্রথম কথা হচ্ছে এশার প্রক্রিয়াটা নাকি পুরোটাই মমতা ব্যানার্জি করেছে, এটা আপনার কাছে জানলাম। দেখুন, ইডি সিবিআই রেড করলেই যেমন আমরা বুঝতে পারি ভোট আসছে, আবার শিশিরবাবু আপনাকে যখন টিভি স্ক্রিনে দেখি আমি তখন বুঝতে পারি হয় এমপি ইলেকশন নাহলে এমএলএ ইলেকশন এসছে, কারণ ভোটের সময় আপনাকে ইলেকশন কমিশনের জায়গাতে দেখতে পাই, আর সারা বছর কোনো সময় আমি অন্তত দেখতে পাই না। আপনি বিজেপি পার্টি ভদ্র হিসেবে পলিটিক্স করেন, আপনি বললেন সরকারটা চলে গেলে মমতা ব্যানার্জিকে মাননীয়া বলবেন না। আপনি কি বলবেন সেটা যদি বলে দেন। মমতা দিদি বলবেন, উনি বললেন তো শুনতে পারলাম। মাননীয়া বলবেন না, মানে সম্মান আর দেবেন না, মুখ্যমন্ত্রী থাক বা না থাক, এটা বললেন। আমি বলছি দেখুন, আপনারা যখন এত আতঙ্কিত, 1 মাস ধরে ভোট করান না। উনি তো বললেন যে এতগুলো বাহিনী এলেও যখন ভাগ করা হবে দেখবে কয়েকজন পার বুথ পড়ছে, কিছুই হবে না। আপনি তো বলুন যে 1 মাস ধরে। এবার কথাটা বলতে 30 সেকেন্ডে কথাটা বলতে হবে। আমি যেটা বলতে চাইছি যে এই যে ল্যান্ডটা স্টেট সাবজেক্ট হলেও ল্যান্ড অ্যাকুইজিশন রিকুইজিশন এটাতে আপনারা দেখবেন যে এটা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। স্টেট এবং সেন্ট্রালের দুজনের সমান পাওয়ার আছে। আপনারা এই প্রতিদিন এক কথা বলে কাটাতার এটা ভুল ইনফরমেশন দিচ্ছেন। কে বলেছে আপনাকে ল্যান্ড অ্যাকুইজিশন বর্ডারের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট এসে ইন্টারফেয়ার করতে পারে না স্যার। আমি কনকারেন্ট পাওয়ার আর্টিকেল 254 সাবসেকশন 1 দেখো, রিপাগনেন্সি। আমি টপিকে ফিরবো, অগ্রহাত তুলছে। আমি কেন্দ্রীয় বাহিনী টপিকে ফিরবো। নির্ভীকভাবে ভোট দিলে শিশিরবাবু হাত তুলছেন। শিশিরবাবু 10 সেকেন্ডে শেষ করুন, প্রত্যেকের কাছে যেতে হবে। তুমি তো বলেই দিলে শান্তিপূর্ণ ভোট। শিশিরবাবু 10 সেকেন্ড। ফেন্সিং এর জন্য জমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, কিচ্ছু হয়নি। তারপর 5 বার স্বরাষ্ট্র সচিব এখানে। বেশ, আসো অব্র 30 সেকেন্ড। যদি নির্ভয় জনতা ভোট দিতে পারে তাহলে প্রাক্তন হবেন মুখ্যমন্ত্রী। 30 সেকেন্ড, আমি টপিকে ফিরবো, ফেন্সিং টপিক না। 30 সেকেন্ড। দেখুন, আমি বাপের জন্মে প্রথম শুনলাম যে কারুর নামের আগে যদি মাননীয়া বসানো হয় তবেই এই মানুষটাকে সম্মান দেওয়া হবে, আর মাননীয়টা যদি সরিয়ে নেওয়া হয় তাহলে এই মানুষটা নাকি চূড়ান্ত অসম্মান করাবে। খুব ভালো কথা, এটাও নতুন শিখছি, আরও নতুন নতুন অনেক কিছু তৃণমূলের থেকে শিখবো। কিন্তু আমি বলছি এই যে 40 বছর বয়সে দাদু হয়ে গেছে লোকজন, আমরা জানতে পেরেছি এসআইআর এর ফলে। এটা আমাদের জানা উচিত হয়নি। 40 বছর বয়সে তো দাদু হতেই পারে। 15 বছর বয়সে বাবা হয়ে গেছে, এটা আমরা জানতে পেরেছি এসআইআর এর ফলে। এটা আমাদের জানা উচিত হয়নি। 15 বছর বয়সে তো বাবা হতেই পারে। আমাদের এখানে কত কত ধৃতরাষ্ট্র, শয়ে সন্তান আদি তাদের, এটা আমরা জানতে পেরেছি এসআইআর এর ফলে, কিন্তু জানা উচিত হয়নি। 100খানা বাচ্চা তো থাকতেই পারে। আমি বলছি গতকাল কি হলো দেখুন, কয়েকটা কোর্টে আমাদের রাজ্যে 2 দিন আগে কয়েকটা কোর্টে একদম কোঅর্ডিনেটেড ভাবে বোমাতঙ্ক ছড়ানো হলো, মেল এলো। এখন অবধি কজনকে অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশ? কজনকে অ্যারেস্ট করেছে? আমি কেন জঙ্গিদের কথা বলছিলাম, যেটা জঙ্গিরা চায় সেটাই তৃণমূল কংগ্রেস চায়। জঙ্গিরা চায় না যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ুক, তৃণমূলও চায় না রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ধরা পড়ুক। বলুন স্যার, 30 সেকেন্ড। গত 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং এর সময় ডিভিশন বেঞ্চ আন্ডার দ্য লিডারশিপ অফ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, ওনাকে বলা হয়েছিল যে এসআইআর চলবে। এই যে মিস্টার কপিল সিব্বাল বলছেন যে যদি লিস্ট হয়, সাপ্লিমেন্টারি লিস্ট দিলে তাহলে আজকে পশ্চিমবঙ্গে আজকে ল অ্যান্ড অর্ডার প্রবলেম সৃষ্টি। আপনি ভাবুন
সাপ্লিমেন্টারি যদি দেয় লিস্ট তাহলে নাকি ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে। আমি জানতে চাই যে এখানে কি ফোর্স নেই, এখানে কি সুষ্ঠুভাবে তাহলে ইলেকশন আমরা চাই না। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমি বারবার বলছি 2018 সাল থেকে এখন পর্যন্ত যেভাবে মৃত্যু হচ্ছে, আজকে রাষ্ট্রপতি শাসনের অধীনে ছাড়া কিন্তু আজকে মৃত্যু ঠেকানো যাবে না। মৌমিতা 30 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট। এবার বিষয়টা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন, করে বিরোধী পক্ষের প্রতি যে তারা যে একটা অ্যান্টি মুসলিম ড্রাইভ সেট করছে, এই যে ন্যারেটিভটা উনি সেট করছেন, এবার বলি আজকে সেই সম্প্রদায়ও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। উনি যে একটা ফলস মেসাইয়া হিসেবে কাজ করছেন সেটাতে কিন্তু আর কেউ খাচ্ছে না, কারণ তিনি তাদের ব্যাকওয়ার্ড ক্লাস মুসলিমদের জন্য রিজার্ভেশন করতে পারলেন না, সেখানে উনি ফেল করলেন। উনি সিএটা আটকাতে পারলেন না, উনি পরবর্তীকালে এনআরসিও আটকাতে পারলেন না, উনি লজিক্যাল ডিসক্রিপেন্সি আটকাতে পারলেন না, এসআইআর আটকাতে পারছেন না এবং পারবেন না। এই যে কালো কাপড় পরে, কালো কাপড় গায়ে জড়িয়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন প্লিডিং করতে, সেখানে উনি ডাহা ফেল করে বাড়ি এসেছেন। কাজেই সেই সম্প্রদায় খুব ভালো বুঝে গেছে যে আমরা তার উপর আর ভরসা করতে পারি না। কিছুদিন আগে হুমায়ুন কবির একটা কথা ইউজ করলেন, তেজপাতা, মানে ওই সম্প্রদায়কে তেজপাতা হিসেবে রান্না করে খাওয়া হয়ে গেছে, দরকার ফুরিয়ে গেছে, তাদের ফেলে দেওয়া হয়ে গেছে। সময় নেই কর্নেল স্যার, 30 সেকেন্ড সময় নেই স্যার, আমি লাস্টে আপনাকে বলতে দিচ্ছি। কর্নেল আমি চারটেই মমিতা মোটামুটি কভার করে কর্নেল আমরা অনেকটা জানতে পারলাম। আমি একটা কথা বলতে চাই যে কোনো আমাদের বরানগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আছে, যে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডাটা যখন কালেক্ট হয় তাতে এরার 1 to 5% থাকে। 1% এরার যদি হয় তাহলে সেটা খুব ভালো স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ বলা যেতে পারে। আমাদের 10 কোটি পপুলেশন, তার 1% মানে 10 লক্ষ এরার আমরা অ্যাকসেপ্ট করতে পারি। সেটা 0.01 হয় যদি 10,000 এরার আমরা অ্যাকসেপ্ট করতে পারি। সেটা 0.001 যদি হয় তাহলেও আমরা 1000 এরার আমরা সেটাতে ধরতে পারি। এই 1000 এরার তো হয়নি। আমাদের সমস্ত মাননীয়া এবং অভিষেক ব্যানার্জি যারা স্টেজে তুলেছে, 1000 জন মৃত ব্যক্তিকে, জীবিত ব্যক্তিকে মৃত এরকম দেখানো হয়নি। সুতরাং 0.001% এরার ইন্টারন্যাশনালি কোনো স্ট্যাটিস্টিক্স কোথাও এটা সম্ভব নয়। সুতরাং আমাদের এই যে স্ট্যান্ডার্ড হয়েছে এটা খুবই ভালো। আমি 10 সেকেন্ড বলছি মমিতা, আমি বলছি দেখুন ইলেকশন কমিশন আর্টিকেল 324 এবং শেষ করুন স্যার, সময় নেই, বলতে হলে আর্টিকেল 324 এবং 326 এটা কিন্তু কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট আন্ডারে কিন্তু ইলেকশন কমিশন নয়, সেটা একটা সংবিধান প্রদত্ত একটা সংস্থা। তার পাওয়ারটা এক্সারসাইজ কোথায় করছে? তার পাওয়ারটা কোথায় বুঝতে পারছি না। কথা হচ্ছে মানুষের মৃত্যু যেন না হয়, কোনটা কোন লিস্টে রয়েছে, যখন এসে গুলি করে, যখন এসে আগুন জ্বালিয়ে দেয়, তখন তারা দেখতে যায় না বা বুঝতে পারে না যে এটা কার লিস্টে ছিল, কোন লিস্টের মধ্যে আইন কানুন এই মুহূর্তে মেনটেন হচ্ছে। তারা দেখতে পায় মৃত্যু, সেই মৃত্যুটা থামান। যত বাহিনী লাগে লাগুক, মৃত্যু থামান। গুন্ডা বাহিনী কার আছে জানি না, বিজেপির অভিযোগ তৃণমূলের যদি হয়ে থাকে সেই গুন্ডাদের জেলে পুরুন, তাদেরকে এনকাউন্টার করুন, জানি না আপনারা কি করবেন, আপনাদের বিষয়। আমরা চাই আমাদের প্রাণ বাঁচুক, সাধারণ মানুষ বাঁচুক, বাংলার মানুষ বাঁচুক। ছোট্ট বিরতির পর বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, তালিকা প্রকাশের দুদিন আগে শুরু তথ্য যাচাই। বুথ ভিত্তিক তালিকা দিয়ে তথ্য যাচাই চলছে। জেলা শাসকদের দেওয়া তালিকার তথ্য যাচাই করে জানাতে হবে তথ্য ঠিক আছে কিনা। জেলা শাসকরা সম্মতি দিলে তালিকা ছাপানোর প্রক্রিয়া শুরু। তালিকায় কোনো ভুল আছে কিনা, মৃত ভোটার আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 28শে ফেব্রুয়ারি এসআইআর এর তালিকা প্রকাশ। কিশোর অগ্নিবাণের ব্রেকিং নিউজ, তালিকা প্রকাশের দুদিন আগে থেকে শুরু হয়েছে তথ্য যাচাই। বুথ ভিত্তিক তালিকা দিয়ে তথ্য যাচাই চলছে। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।